আজকে হচ্ছে সরস্বতী পুজো, সেই জন্য আমি সকাল সকাল স্নান টান করে শাড়ি টাড়ি পরে নিয়েছি। এবার আমাকে তাড়াহুড়ো করে রেডি হতে হবে। আর সরস্বতী পুজো দিয়ে সকালবেলায় মানে তাড়াহুড়ো থাকবে না এটা কখনো হতে পারে? ব্রাহ্মণ মশাই যে টাইম দিয়ে গেছে সেই টাইমের মধ্যে আমাকে পুজোর জোগাড় সবকিছু করতে হবে। সকাল অনেকক্ষণ আগে হয়েছে। হ্যাঁ, আর অজমি, আমি যেহেতু শাড়ি পরেছি, অজমি আজকে আমাকে আমার পিছন ছাড়বে না। অন্যদিন ঘুম থেকে উঠি এখানে ওখানে দৌড় দেয়, কিন্তু আজকে দেখবে মহারানীকে, এই যে মহারানী আজকে আমার কাছাকাছি ঘুরে বেড়াচ্ছ। তো সেই জন্য অনেক 5:30টার সময় উঠেছি। উঠে মোটামুটি সব কিছু কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছি। তো তারপরে আমি স্নানটা করে নিয়েছি, করে নিয়ে এখন আমি রেডি হতে বসেছি, শাড়িটা পরে নিয়েছি। আর এখন যদি আমি একটু রেডি না হয়ে যাই তাহলে বিশ্বাস করো আমি আর সারাদিনে একটু রেডি হওয়ার সময় পাবো না। হলুদ শাড়ি পরতে বলেছিলে, আমি হলুদ শাড়িই পরেছি, ঠিক আছে? মানে হলুদ বলতে আর একটুখানি তার সাথে গ্রিন, লাইট গ্রিনও রয়েছে। আর আঁচলটা এই যে হলুদ, আর একটু একটু হলুদের ছোঁয়া রয়েছে আর কি, পুরোপুরি হলুদ নয়। আর আমার কাছে যে হলুদ শাড়িগুলো আছে না, সেই হলুদ শাড়িগুলো সেই তাঁতের, মানে সেই জামদানি তাঁতগুলো। তো সেই জন্য ওই জামদানি তাঁতগুলো তো মানে পরলে কিরকম একটা খড়খড় 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 করবে। আর আমি যেখানে বসবো সেখানেই আর কি মানে এসে কি বলবো, খুব বাজে হয়ে যাবে। বুটিয়ে বুটিয়ে ম্যানেজ করা খুবই কঠিন ব্যাপার হয়ে যাবে। দাঁড়াও মা, দাঁড়াও। তো সেই জন্য আমি আমি একটুখানি তাড়াহুড়ো করে, মানে কি বলবো, একটু তাড়াহুড়ো করে এই শাড়িটাই পরে নিয়েছি। তারপরে আমি এখন রেডি হচ্ছে, আমি এখন ফুল রেডি হয়ে যাবো। ব্রাহ্মণ চলে আসবে, তাড়াতাড়ি যত করবো তত বাড়াবাড়ি হয়ে যায়, আমি সেটা জানি, কিন্তু কিছু করার নেই, আমাকে এখনই রেডি হতে হবে। সবাই দেখেছি গেট রেডি উইথ মি করে, আর আমি গেট রেডি উইথ মি করছি কিন্তু সরস্বতী পুজো। তোমরা অনেকেই না এই বিবি ক্রিমটার ব্যাপারে জানতে চাইছিলে, তোমাদেরকে বলেও ছিলাম। আমার কাছে দুটো আছে, একটা হচ্ছে ল্যাকমি আর একটা হচ্ছে পন্ডস। এখন আমি হাতের কাছে ল্যাকমিটা পেয়েছি। হ্যাঁ, হাতের কাছে আমি এখন ল্যাকমি পেয়েছি, তাই আমি এখন ল্যাকমি ইউজ করছি। এটা হচ্ছে আমার লাইফ সেভিয়ার। অত মেকআপ করার আমার একদম সময় নেই, 5 মিনিটে আমাকে রেডি হতে হবে, বাস হয়ে গেল। বাস এবারে আমি একটুখানি কি পরবো রে মানা, এবারে আমি কি পরবো, কাজল পরবো। আচ্ছা ঠিক আছে, একটু কাজলটাই পরে নি। ক্যামেরার সামনে গিয়ে কাউকে পড়তে হচ্ছে, কারণ ক্যামেরার পিছনে তো রয়েছে আমার কি রয়েছে, আয়না। আচ্ছা পরে নি, তারপর দেখাচ্ছি। যাচ্ছি, ডাক হাঁক সাহস শুরু। ক্যামেরা হয়ে গেছে, ক্যামেরা বলছি, কাজল হয়ে গেছে। এবারে কি পরবো, না এবার একটু লাইনার পরি, একটু লাইনার পরে নি। এই লাইনার পরাটা খুব, এইভাবে হবে না। হয়ে গেছে আমার লাইনার পরা হয়ে গেছে, কাজল পরা হয়ে গেছে। এবার একটুখানি মাস্কারা, আমার এই মাস্কারাটা খুব ভালো লাগে, আবার এইভাবে হচ্ছে না। ওকে, মাস্কারা আমার কমপ্লিট। মানে এবারে আমি কি পরবো রে, ওটা হাই ভগবান, ওসমি ওরকম করো না বাবা, আবার সব কিন্তু নষ্ট হয়ে যাবে। আইব্রোটা খুব শখ করে এই পেন্সিলটা কিনেছিলাম, কিন্তু সেরকম ভাবে আমি ইউজই করি না, আসলে ইউজ করার আমার প্রয়োজনই হয় না। ভগবান আমাকে খুব সুন্দর একটা আইব্রো দিয়েছে, কিরকম ভূতের মতো লাগছে আমাকে। যাই হোক, একটুখানি ওই যা হলো হলো আর কি, একটুখানি করে নিলাম। আমার এটা সত ভালো লাগে, দেখো এটা সত ভালো লাগে। বাস হয়ে গেছে। এবারে হবে কি, মানে এটা কি হবে এবারে হবে একটুখানি লিপস্টিক। কোন লিপস্টিকটা পরি, কোনটা পরি রে, চলো এটাই পরে নি। এটা আবার ও কাজের সময়, এটা আবার ছোলা নেই, এটা ছুলতে হবে রে। এই শার্পনারটা আমি গতকাল রাতে খুঁজে পেয়েছি। আমি এতদিন আমার বোনের শার্পনার কাজে লাগিয়ে করছিলাম, কিন্তু এক বোন কালী পুজোর সময় ঝগড়া করে নিজের শার্পনার নিয়ে পালিয়ে গেছে। এবারে আমাকে আমার শার্পনার আমি পেয়েছি। চলো লিপস্টিক লাগানো আমার হয়ে গেছে। এবারে বাকি ওটা তোমার, ঠিক আছে, ওটা তুমি পরবে, ওটা আমি পরবো, ঠিক আছে। লিপস্টিক হয়ে গেছে। আমি প্রথমবার, অনেক সময় প্রত্যেকবার যেটা হয় সেটা হচ্ছে আমি যখন ভিডিও বানাতে প্রথমটা শুরু করি, বাড়ির কাজ করবো দিয়ে শুরু করি,
আজকে আমি ভিডিও বানাতে শুরু করেছি সরস্বতী পূজার নিজের সাজগোজ দিয়ে। কাজকর্ম আমি ভোর থেকে সেরে রেখে দিয়েছি। তো চলো এবারে, আচ্ছা ঠিক আছে, এবারে কি করতে হবে, আমার চুল এখন পুরো বাজে লাগছে, কিছু করার নেই। আচ্ছা আমার এটা সব থেকে প্রিয়, এটা জানি এটা হালকা পিঙ্ক কালার হয়, তবুও ঠোঁটে একটু কিরকম কিরকম লাগছে, যদিও শীতকাল সেই জন্য একটুখানি ড্যাব 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 হয়ে গেছে। আজকে সুমনা পুরো পাগল হয়ে গেছে, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু রেডি হচ্ছি। সোনার কানেরগুলো খুলে ফেলবো, কারণ আমি আজকে ভেবেছি সোনার কানের পরবো না। আমি আজকে কি কানের পরবো অস্মি? আমি আজকে এই কানের গুলো পরবো, এই কানের গুলো পরবো। এই কানের গুলো পরলাম না, এবারে পরবো একটুখানি সিঁদুর, যেটা ছাড়া সাজ ইনকমপ্লিট। এইরকমই হচ্ছে আমার, খুব তাড়াহুড়োর মধ্যে সুমনা 5 মিনিটে রেডি হয়ে যাবে। এই সিঁথি আমার কেন সোজা হয় না, এই তাড়াতাড়ির সময় আমার যত বাড়াবাড়ি হয়। সিঁথি, চুল খুলে সিঁদুর পরতে নেই, তাই চুল একটা ক্লিপ নাও। এবারে সুমনা করবে সিঁদুর, যেটা ছাড়া সাজ পুরোপুরি ইনকমপ্লিট। কেমন লাগছে মা আমাকে? দারুণ লাগছে। যাক এটা পরে নেবো, ঠিক আছে। কারোর কাছ থেকে কোনো কিছু কমপ্লিমেন্ট পাই বা না পাই, আমার মেয়ে তো বলে দিয়েছে দারুণ লাগছে। এই হাতটা আমি আজকে পরবো, যেটা আমি জয়রামবাটিক আমার পুকুর থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু একটিবারের জন্য পরা হয়নি। এ মা, হ্যাঁ যাক, একটিবারের জন্য পরা হয়নি। কি সব করে দিয়েছে অস্মি, ভগবান এরকম কেন করলি? ঠিক আছে চলো। তো সেটা আমি আজকে পরবো বলে ঠিক করেছি। অস্মিকে এখন স্নান করাবো না, অস্মিকে আমি পুজোর সমস্ত কিছু জোগাড়, এখন নয়, এখন প্রচুর ঠান্ডা মা, এখন অনেক সকাল, এখন প্রচুর ঠান্ডা মা। এটা এইভাবে ভালো লাগছে না একটু টান করবো? এটা এইভাবে ভালো লাগছে না একটু টান করতে হবে? টান করতে হবে মনে হচ্ছে। ঠিক আছে, পারফেক্ট। সুমনা রেডি। এবার শুধু সোনার কানেরগুলো আমাকে একটুখানি বাগিয়ে রেখে দিতে, আর চুলটা যেটা এখন ভিজে তাই একটু বেশি আঁচড়ানো। সব পরিয়ে দেবো মা। সুমনা রেডি, এবারে পুজো জোগাড় করতে যাবো। কিরকম লাগছে আমাকে জানিও তো, কেমন লাগছে আমাকে? দেখলোই না ভালো করে, বলার পর তারপর হাসিটা ফুটছে। ভালো লাগছে? অস্মির বাবার কাছ থেকে তো ফিডব্যাক পেয়েই গেলাম, এবার তোমরা জানিও তো আমার কীরকম লাগছে। বেশ অনেক দিন পর কিন্তু সাজগোজ করলাম। সাজগোজ করতে কার না ভালো লাগে বলো, আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু প্রত্যেক দিন তো আর সম্ভব হয় না। চলো সাজগোজ কমপ্লিট, এবার আমাকে দৌড়াতে হবে, পুজোর জোগাড় করতে হবে, ঠাকুরমশাই যে চলে আসবে। অস্মির বাবা আর আমি গতকাল থেকে তো সব কিছু শুরু করেছি, তবে কিছু কিছু কাজ আছে যেগুলো আজকেই করতে হবে। তার কাজে অস্মির বাবা আর কি শুরু করেছে কাজগুলো করতে, আর এই দিকে আমি টুকটাক করে পুজোর কাজগুলো করে নিচ্ছি। সরস্বতী পুজোর জোগাড় 1607, এত জোগাড় আছে সে আর কি বলবো তোমাদের। সবার প্রথম ফলগুলোকে ধুয়ে নিলাম, যে ফলগুলো কিছু কুচিয়ে দেওয়া হবে আর কিছু গোটা দেওয়া হবে, সেই সমস্ত ফলগুলোকে ধুয়ে আগে ঘরের মধ্যে রেখে দিলাম। আমাদের ঘরে ঠাকুর তো তোমরা জানো পশ্চিম দিকের ঘরটাতেই থাকে, ওর যে তাকগুলো আছে ওই ঘরটাতে, ওর মধ্যেই ঠাকুর থাকে। তো ওরই নিচেটাতে ভেবেছি আর কি সরস্বতী পাতবো। আর যে পিঁড়েটাতে, মানে পিঁড়ে বা বিড়ে তোমরা যাই বলো, তো সেই পিঁড়েটা বা চৌকি, তো সেই চৌকিটা আমি গতকাল বিকালবেলাতেই ধুয়ে রেখে দিয়েছিলাম, কারণ দিনের বেলায় একদম খেয়াল থাকেনি। তারপরে যখনই মনে পড়ছে তখনই ধুয়ে ওই মড়াইয়ের ওপরেতে আর কি শুকাতে দিয়েছিলাম। তো সেটা মোটামুটি শুকিয়েই গেছে, সারা রাত ছিল, শিশির পেয়েছে, তারপরেও এখন হালকা হালকা রোদ উঠেছে, শুকিয়ে গেছে। সমস্যা হয়ে গেছে এখন আম বকুল আর আম শক নিয়ে। এই আম শক এখন না, যেগুলো আম গাছগুলো হয়েছে সেই আম গাছে মানে 5টা পাতা একদম নিখুঁত চাই, সেরকম আম শক পাচ্ছিলামই না।
তো আমাদের গাছে তো আম হয়েছে, তো সেই জন্য ফলন্ত গাছেরই আমশক নিতে হয়, তাই দেখিয়ে দিচ্ছিলাম যে ওখান থেকে তুমি আমশকগুলো কিছু আর কি ভেঙে দাও। তো তারপর নিচের দিকে পাচ্ছিল না, ছাদে গিয়ে আবার আমাকে ভেঙে নিয়ে এসে দিল। তো এদিকে আমি ভাবলাম যে যাই গিয়ে সবার আগে আলপনাটা দিয়ে দিই, কারণ আলপনা শোকাতে তো সময় লাগবে। তাই আগে প্রথমেতে তুলসী মন্দির আরও বাকি যে সমস্ত জায়গাগুলোতে আলপনা দিতে হয় ঘরের মধ্যে, তো সেই সমস্ত জায়গায় আলপনা দিলাম। বাচ্চাগুলো এসেছে আমার কাছে শাড়ি পরবে, মানে অতসী আর আরশি। অতসী শাড়ি পরবে না, মানে ও নিজে নিজে পরবে, আরশিকে আমাকে সাজাতে হবে। কিন্তু এইদিকে পুজোর জোগাড়গুলো আমার এখনও করা হয়ে ওঠেনি। তো সেই জন্য বললাম যে একটুখানি অপেক্ষা কর, অস্মিকেও এখনও স্নান করাইনি, আমি পুজোর জোগাড়টা আগে করে নিয়ে তারপর একে একে তোদেরকে রেডি করে দেবো। যে চৌকিটা আমি ধুয়ে রেখেছিলাম এতেই সরস্বতী পাতবো, ওতে সামান্য একটুখানি আলপনা ওই ড্যাব ড্যাব করে দিয়ে একটুখানি রোদের মধ্যে রেখে দিলাম যাতে আলপনাটা শোকায়, তার উপরে তো পাততে হবে না, না তো আলপনা সব চারিদিকে ভর্তি হয়ে যাবে। যেখানটা সরস্বতী পাতবো সেখানটাতেও খুব সুন্দর করে আলপনা দিলাম, খুব তাড়াহুড়োই করছিলাম বুঝতেই পারছো। তো ভালো করে আলপনা দিয়ে এবারে আমি যাব ফল কাটতে। তবে জানো তো, তোমরা যতটুকু আমার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ তার থেকেও অনেক বেশি ছোটাছুটি করেছি, কারণ সব জায়গায় যখন দৌড়ে যাচ্ছি অত তো ক্যামেরা সেট আপ করে রেডি করে যাওয়া তো সম্ভব নয়, প্রচুর দৌড়ে যাচ্ছিলাম। অনেকগুলো পাকা ফল ছিল, মানে কলা বা রম্ভা, তো সেগুলো কতগুলো দেবো ঠিক বুঝতে পারছিলাম না। এদিকে আমার শাশুড়ি মা রয়েছেন ঘাটে, স্নান করছেন, তো এখান থেকে চিৎকার করছিলাম, আবার গিয়ে জিজ্ঞাসা করে আসছিলাম, মানে পাগুলো আমার আজকে আর কিছু থাকেনি। তো কিছু ফল আর কি এখানেতে কেটে দেবো। আগে আমি গোটা ফল দিতাম, মানে 5 ফল 7 ফল, তোমরাও তারপর বলেছিলে যে ফল আমরা কি গোটা খেতে আমাদের তো অসুবিধা হয়, তাহলে ঠাকুরকে কেন গোটা দেবে, কেটে দেবে। তাই তোমাদের কথা অনুযায়ী আমি এখন যাই ফল দিই চেষ্টা করি তার ম্যাক্সিমামটা কেটেই দেওয়ার। তবে কিছু পুজোর ক্ষেত্রে আছে যে যেমন ঘটে একটা কলা গোটা দিতে হয়, চালে একটা কলা গোটা দিতে হয়, যেখানে আর কি গোটা ফল দেওয়ার নিয়ম, তো সেখানেই গোটা ফল দিলাম। সব থেকে আজকে আমার তাড়াহুড়োর মধ্যে সময় লাগছিল জানো তো, এই মটরশুঁটি ছাড়াতে। একবার ভাবলাম উস্মিকে ডাকি, দিয়ে বলি যে মা মটরশুঁটিগুলো ছাড়িয়ে দাও তো, কিন্তু কি বলো তো, ওকে যদি আমি এখন মটরশুঁটি ছাড়াতে দিই তাহলে তোর হয়েই গেল, ও অর্ধেক খাবে আর অর্ধেক ছাড়াবে, তো পুজোতে তো এঁঠোটা দেওয়া যাবে না, যদিও বাচ্চা তবুও কিছু করার নেই। এর আগের বছর অস্মির হাতে খড়ি হয়েছে, সেই বছর অস্মির বাবা কিন্তু ওকে দেখতে পায়নি, মানে কোনো বছরই সরস্বতী পুজোয় অস্মিকে শাড়ি পরিয়েছি, তো সেই বছরগুলো অস্মির বাবা দেখতে পায়নি। এই প্রথম অস্মিকে শাড়ি পরে সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দিতে দেখবে ওর বাবা, কি ভালোই না বলো। ফলগুলো সাজিয়ে নেওয়ার পর এদিকে দেখো নৈবেদ্যটাও সাজিয়ে দিলাম, একটা তিল পাটালিও দিয়েছিলাম। এই তিল পাটিগুলো ওই লক্ষ্মী পুজোর সময় আনা হয়েছিল, তার মধ্যেই রেখে দিয়েছিল আমার শাশুড়ি মা, তো সেটাই দিতে বললেন। এরপর দেব মুড়কি আর হলুদ মুড়ি, ভীষণ ভালো লাগে জানো, তো সেই জন্য মুড়কিগুলো একটা সাইডে দিয়ে দিলাম আর তার পাশে দিয়ে দিয়েছিলাম হলুদ মুড়ি। এইভাবেই আর কি আমি আমার সরস্বতী পুজো জোগাড় করছিলাম। এই নিয়ে আমার শ্বশুরবাড়িতে 2 বছর সরস্বতী পুজো আমি করছি। এর আগের বছরের ভিডিও তোমরা দেখেছো, এবং এই বছর। এর আগের বছর অস্মির একটা মতো বই ছিল, তো দিয়েছিলাম, বাকি কিন্তু দিয়েছিলাম অস্মির বাবার বই যেগুলো রয়েছে। কিন্তু এই বছর আমার মেয়েকে আমি বললাম তোর বেশ কয়েকটা বই আছে, স্লেট আছে, তো সেইগুলো নিয়ে। তো অস্মি এসে আমাকে ওর বই স্লেট সব কিছু দিল। আমার মেয়ের সমস্ত বই টই নিয়ে এই বছর প্রথম আমি আমার সরস্বতী পাতবো। আমার ঠিক আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছিলো জানো, আমার মাও যখন এইভাবে তাড়াহুড়ো করে এইভাবে সরস্বতী জোগাড় করতো, সরস্বতী পাততো, তখন কিন্তু আমাদেরকেও 2 বোনকে বলতো কই রে তোরা বইগুলো এখনও নিয়ে এলি না। ঠিক সেইভাবেই তাড়াটা আমি দিচ্ছিলাম। প্রথমে চৌকির ওপরেতে বইগুলো স্লেটগুলো সব কিছু দিয়ে আমার মা সরস্বতীকে বসালাম। এই সরস্বতীকে তো আমি আগের বছর নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখেইছো। জব শীষগুলো কোথায় দেবো খুঁজে পাচ্ছিলাম না। একটা জব শীষ, যে জব শীষটা আমি জোগাড় করেছিলাম, আর বাকি যে জব শীষ, ওগুলো জব শীষ না, ওগুলো গম শীষ, কারণ এখন তো আর জব শীষ তো পাওয়া যায় না, তো সেগুলো আনতেই গেলাম। তারপরে যে আম বকুল ছিল সেই আম বকুলটাও একটুখানি দিলাম। সবই মোটামুটি আমার জোগাড় করা হয়ে গেছে, তবে জব শীষের বা গম শীষের পরিমাণটা একটু বেশিই হয়ে গেছিলো। যাই হোক, মা সরস্বতীকে এখানে মোটামুটি একটু গুছিয়ে দিয়ে তারপরে আমি গেলাম তুলসী পাতা আর দুর্বা তুলতে। আরাধ্যাও এসেছে, আরাধ্যাকেও আমাকে শাড়ি পরাতে হবে, মানে আমি যে কি করি আজকে
পুরো ভিডিওটাতে তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো দৌড়ে বেড়াচ্ছি। আসলেই কিন্তু আমি দৌড়াচ্ছিলাম, দৌড়ে দোকানে কত তাড়াতাড়ি করে যে কাজকর্মগুলো করছিলাম সে তো আমিই জানি। আর মনে একটা ভীষণ খুশি, আমার মেয়ে পুষ্পাঞ্জলি দেবে, শাড়ি পরবে, আমার তো আর জাস্ট তর্স হয়েছিল না। দুর্বা তুলসী তো তুলে নিয়ে এসেছি, এবার আমার লাগবে ধান। আমি এই পুজোর সময়তে কোথায় ধান খুঁজে পারাবো, তো সব ধান তো মরাইয়ে, আর কোথায় যে আমার শ্বশুরমশাই কী রেখে দেয় না রেখে দেয় খুঁজে একদমই পাই না। সেই জন্য একটা কন্টেনারের মধ্যে ধান আমি একটা জায়গাতে রেখে দিই, যে যখনই কোনো কিছুর পুজোর জোগাড় করবো যেন হাত বাড়ালেই পাওয়া যায়। এই যে নতুন আলতা, এই নতুন আলতা মানে ছিপিটা কিছুতেই আমি খুলতে পারছিলাম না। তারপর অশ্মির বাবার আর কি শরণাগত হলাম, তো তিনি তারপরে খুলে দিলেন। এটা হলো আমার দোয়াত, আর ওটা হলো আমার খগের কলম, যে কলমটা অশ্মির বাবা আগের দিনে আমাকে রেডি করে দিয়েছে। বাস দোয়াত কলম সব কিছু দিয়ে দিলাম। এবার আমাকে প্রদীপটা সাজিয়ে নিতে হবে। সব কিছু বাসনপত্র আমি সেই ভোরবেলায় উঠে ধুয়ে রেখেছিলাম, জানো, ঠাকুরের যা সমস্ত বাসনপত্র যা কিছু রয়েছে, কিন্তু এই প্রদীপটা ধুতে ভুলে গিয়েছিলাম। মাঝখানে আবার তোমরা হয়তো খেয়াল করলে দেখবে মাঝখানে আবার গিয়ে প্রদীপটাও ধুয়ে নিয়ে এলাম। তো প্রদীপটা ভালো করে শোকায়নি, ওই একটু মুছে নিয়ে আর কি প্রদীপের সলতে পাকিয়ে নিলাম। তাড়াতাড়ির সময় যত বাড়াবাড়ি, এই যে তুলোগুলো রয়েছে কার্পাস তুলোই বলি আমরা, সন্ধে দেখানোর তুলো বলি আমরা, তো সন্ধে দেখানোর তুলো আসলে এগুলো হচ্ছে সেই কার্পাস তুলো। যাই হোক, সেই তুলোগুলোর মধ্যে বীজ, আবার সেগুলো আবার ছাড়াতে হচ্ছে, মানে কী যে দেরি হচ্ছে, তাড়াতাড়ির সময় বাড়াবাড়ি হলে যা হয় আর কি। ওই দিকে মেয়ে আমার পাগল করে দিচ্ছে, কতক্ষণ ওকে স্নান করাবো, কতক্ষণ ওকে শাড়ি পরাবো, কারণ সবাই মোটামুটি সাজতে গুজতে আরম্ভ করে দিয়েছে, আর মেয়ে আমাকে পাগল করে দিচ্ছে। কিন্তু দেখো অশ্মিকে রেডি করবো ঠিক আছে, কিন্তু পুজোর জোগাড়টা তো আগে করতে হবে। বাস প্রদীপ ধূপ সব কিছু আমার রেডি। এবারে যাবো আমি ফুল তুলতে। আমাদের ছাদে যে কয়েকটা ফুল গাছ লাগানো হয়েছে, 4টের মতো, তাতে প্রচুর ফুল এসেছে। আজকের দিনে এই ফুলগুলো দেবো না তো তাহলে কবে দেবো বলো? নিজের গাছ থেকেই কয়েকটা ফুল তুলে নিয়ে এসে আজকে মা সরস্বতীকে দেবো। অন্যদিন এই গাছ থেকে ফুল তুললে অশ্মি বাবা কিন্তু খুব রেগে যায়, কিন্তু আজকে আর রাখবে না। আজ আমরা ভীষণ খুশি, ভীষণ খুশি। তাড়াতাড়ি ফুলগুলো তুলে দৌড়ে নিচে গিয়ে এবার মা সরস্বতীকে দেব। প্রথমে ভাবলাম যে বাটাতেই আমি ধান, তুলসী, দূর্বা, সিঁদুর সব কিছু রেখেছি তাতেই দিই। তারপরে দেখলাম ফুলগুলো বড্ড বড় বড়, কারণ আমি বড় বড় ফুল দেখেই তুলে নিয়ে এসেছি, যে ফুলগুলো একবারে ফুটে গেছে সেই ফুলগুলো, তাই ভাবলাম এই গামলাটাতেই দিই। পুজোর জোগাড় মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমার মেয়ে রেডি হবে, কিন্তু ওকে এখন দেখানো যাবে না। মাগো রেডি করি তারপর দেখাবো। আয় বাবা রেডি করে নি বাবা, আমি পুরো ছুটছি রেডি করছি। রোদেতে আসর পেতেছি, রোদেতে অস্মিকে সাজাবো। মেয়ের আমার কাউকে প্রয়োজন নেই শাড়ি পরাতে, সে নিজে নিজেই শাড়ি পরতে ব্যস্ত। মাত্র 3 বছর বয়স, তবে এই শাড়ির কিছু তো লুক তোমরা দেখেছো, কিন্তু সব লুকটা তোমরা দেখোনি। একটা সারপ্রাইজ, একটা এক্সট্রা জিনিস আছে, যেটা এবার আমি সাজিয়েছিলাম আমার মেয়েকে। অশ্মির বাবাকে স্নান করানোর দায়িত্ব দিয়েছিলাম, যে আমি এদিকে পুজোর জোগাড় করছি, তুমি ওকে অন্তত স্নানটা করিয়ে দাও। সে কী করেছে জানো? সে করেছে অশ্মির মাথায় তেল দিয়ে দিয়েছে। আগের দিন আমি নিজেও শ্যাম্পু করেছিলাম, অশ্মিকেও শ্যাম্পু করিয়ে রেখেছিলাম, যে যাতে আমাদের এই এত ভোরবেলায় উঠে শ্যাম্পু করতে না হয়। অশ্মিকে তো এত ছোটো বাচ্চা, এখন ঘড়িতে বাজছে ওই 8:30 9টা মতো, এত সকালে শ্যাম্পু করাবো, তো সেই জন্য শ্যাম্পু করাইনি। কিন্তু এই মহারাজ কী করেছেন, মাথার চুলে তেল দিয়েছে। সেটা শোনার পর সত্যি আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কিন্তু যাই হোক বেশি দেয়নি। শাড়ির এই যে আঁচলটা, এটা আমি কিছুতেই ভালো করে আমি ঠিক করতে পারছিলাম না, তাই অশ্মির বাবাকেই ডাকলাম। মানে বলতে পারো আমরা দুজনে মিলে আমাদের মেয়েকে রেডি করলাম। এই প্রথমবার সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজোতে শাড়ি পরবে না মেয়ে, তা কি হতে পারে? এই শাড়িটা সেই দিন আমাদেরই বাড়ির লোকাল মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম, আমাদের গ্রামের লোকাল মার্কেট থেকে। তোমাদের অনেকেই এই শাড়িটা খুব পছন্দ করেছো এবং খুব খুব ভালোবাসা দিয়েছো অশ্মি রানীকে, কিন্তু আমি প্রচুর কনফিউজ যে আমি কীভাবে ওকে সাজাবো। প্রথমে ভাবলাম এটা পরাই, প্রথমে ভাবলাম ওটা পরাই, আসলে কনফিউজটা করে দিচ্ছিল অশ্মির বাবা। ও একদিকে এই কথা বলছে, একদিকে ওই কথা বলছে, সেই জন্য কী করবো কি না করব একদম খুঁজে পাচ্ছিলাম না। অশ্মিকে যে সমস্ত জুয়েলারিগুলো পরাবো ঠিক করেছিলাম সেগুলো সবই আমার। এই যে কোমরবন্ধনী পরালাম, এটাও কিন্তু আমারই বিয়ের সময়কার, বলতে পারো বিয়ের সময়কার না, বিয়ের আগের এটা আমি কিনেছিলাম। তো সেই কোমরবন্ধনী, আর ভাবছিলাম গলায় আমি কি দেব, এটা ওটা দিচ্ছিলাম নেকলেস টাইপেরগুলো, তো সেগুলো একটু বেশি বেশি মনে হচ্ছিল। আর এই আঁচলটা আর মেয়ে কী সামলাবে, মেয়ের আগে মেয়ের মাই সামলাতে পারছিল না, কারণ যখনই সেফটি পিনটে যেদিকে আসছি সেদিকেই সামনের দিকে চলে আসছে, আর সামনের দিকে আসা মানেই অশ্মি নিয়ে টানাটানি
টানাটানি করছে, কারণ অস্মির আঁচলটা খুব পছন্দ হয়েছে, একটু পাকাগিরি করছে। তো সেই জন্য আমি ভাবছিলাম যাতে একটু পিছনের দিকে থাকে, সামনের দিকে কম আসে। সে আমি আর চেষ্টা করলে কি হবে, মহারানী বারবার আঁচল সামনে নিয়ে আসছিলেন। যাই হোক, এই যে গলার একটা নেকলেস, তো সেটা ভাবলাম আমি পরাবো। তারপরে দেখলাম বড্ড হিজিগিজি লাগছে, অত হিজিগিজির দরকার নেই। অনেক কিছু ট্রাই করেছি, তারপরে আমার এই লুকটা এসেছিলো। জানো তো, আজকের ভিডিওতে আমি যার নাম নেব তিনি হলেন ডেইলি লাইফ অফ প্রমিত। কমেন্টটা ভালোবাসা দিয়ে শুরু করলাম, ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, এইভাবেই ভিডিও করে যাও। আর হ্যাঁ, তুমি প্লিজ প্রতিটা ভিডিওর শেষে ওই কথাটা বলো, অলওয়েজ কিপ স্মাইলিং। আর স্মাইলিংয়ের থেকে বড় কিছু হতেই পারে না, খুব ভালো লাগে। আর আমি চাই ওই কথাটা শুনলেই যেন তোমার কথাই সবার মনে পড়ে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এইভাবে আমার পাশে থাকার জন্য। আমি অবশ্যই বলবো, মেয়ের এই চুলটা যখন বাঁধছিলাম তখনই ঠিক অস্মির বাবা আমাকে বলল, চুলটা তো আমি তেল দিয়ে দিয়েছি, বাস আমার মুখটা তুমি দেখো। আমি সত্যি মানে সেই আকাশ থেকে পড়ার মতো পুরো শক হয়েছিলাম যে আমি এত প্ল্যান করলাম যে এই করব ওই করব, আর সেই কিনা তুমি তেলটা দিয়ে দিলে। তবে বেশি কিছু হয়নি, কারণ এখন চুলটা হালকা একটু ভিজেছিল বলে একটু ওইরকম তেল তেল মনে হচ্ছিলো, পরে অবশ্য ঠিক হয়ে গিয়েছিল। মেয়ের চুলের এই খোঁপাটা আমার যে কী প্রিয়। অবশেষে মেয়ের টিকলি পরতে খুব পছন্দ হয়েছিল, ও খুব করে চাইছিল যে ও টিকলি পরবে। এই টিকলিটা কিন্তু আমার আমার বিয়ের সময়কার, আমি কিনেছিলাম খুব শখ করে। তবে আমি কতবার পড়েছি আমার ঠিক মনে নেই, এটা আমার মেয়েরই এখন হয়ে গেল। চলো, আজকের ভিডিওটা আমি এখানে দিয়ে শেষ করলাম। মেয়ে তো আমার হাই উঠে শেষ, যেন মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিও এখানে দিয়ে শেষ, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আমার মেয়েকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। আর স্মাইলিংয়ের থেকে তো বড় জিনিস কিছু হতেই পারে না। তোমরা কে কেমন সরস্বতী পুজো কাটালে অবশ্যই কিন্তু আমাকে লিখে জানিও, আর আমার মেয়েকে কীরকম লাগছে অবশ্যই জানিও। আর অবশ্যই মেয়ের সাথে সাথে মাকেও কীরকম লাগছে জানিও। সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে করতে শাড়ির অবস্থা খুব খারাপ।